অ্যাকাউন্টিং কনসেপ্ট নিয়ে যে ক্লাস হচ্ছিল তার মধ্যে আজকের কনসেপ্ট হচ্ছে ম্যাচিং করা। ম্যাচিং মানে আর ম্যাচিং বলে না, ম্যাচিং মানে কি? আরে ম্যাচিং মানে জানিস তোরা? বলে না ম্যাচ সাইট বলে একটা আছে জানিস, ম্যাট্রিমনি সাইট, মানে কোন ছেলের সঙ্গে কোন মেয়েকে ম্যাচিং করা হবে। এখানে প্রশ্ন হচ্ছে কোন ইনকামের সঙ্গে কোন এক্সপেন্সেসকে ম্যাচিং করা হবে। কি বললাম? আমি যদি মনে কর মুরগির ব্যবসা করছি। কিসের ব্যবসা? মুরগির ব্যবসা। মানে হচ্ছে পোলট্রি ফার্ম থেকে মুরগি মাথা নিচুর দিকে পা উঁচুর দিকে ঝুলিয়ে গাড়ি করে নিয়ে মোটরসাইকেলে নিয়ে আসি, রাইট? কিরকম দেখেছিস তোরা এরকম? ওই ও শহরে এনে ওটা বিক্রি করে দিল, তাহলে আয় হলো না? হলো না। তাহলে আমার কাছে লেফট সাইডে মনে কর একটা আছে রেভিনিউ। কি আছে বল? রেভিনিউ কোন বছরের জন্য? কারেন্ট ইয়ারের জন্য। এটা ইয়ারের জন্য, এই ইয়ারের নাম হচ্ছে 2022-23-এর জন্য আমার কাছে রেভিনিউ আছে। কত টাকা রেভিনিউ আছে সেটা আমি মুরগি বিক্রি করে পেয়েছি, রাইট? কিরকম? এখন এই মুরগি বিক্রি করার জন্য আমার কী কী খরচা, অল রেলিভেন্ট খরচার সঙ্গে এটাকে নিশ্চয়ই ম্যাচ করতে হবে। যেমন মুরগির দাম, রাইট? কিরকম? অল দ্য থিংস আমরা মনে করছিলাম যে এখানে মুরগির দাম করলাম, নিশ্চয়ই আমরা ওর যে কস্ট অফ র মেটেরিয়াল করলাম, আর অল দ্য থিংস এসব করলাম। তো মুরগি যে আনা হলো পজ কর। তো বলছিলাম যে যদি আমি মুরগি বিক্রি করে রেভিনিউ পেয়েছি, তাহলে আমার কাছে তার যে মুরগিটা কেনার খরচা আমার আছে না নেই? এত কিছু তো হলো, কেনার খরচা, ওই মুরগিকে একদিন খাওয়াতে হয়েছিল, অল দ্য এক্সপেন্সেস আমি ম্যাচ করবো। তাহলে এভরি রেভিনিউ শুড বি ম্যাচড উইথ ইটস অল টাইপ অফ কস্ট। এই কস্টের মধ্যে কীরকম আছে? মনে কর যে গাড়িটা করে আনছিলাম, সেই গাড়িটার জন্য একটা ডেপ্রিসিয়েশন কস্ট আছে, ওই গাড়িটার জন্য একটা ফিউল কস্ট আছে, রাইট কি না? তাহলে কোনো খরচাই বাদ দিলাম না। তাহলে আমি বলছি রেভিনিউ এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি অ্যাক্রুয়াল বেসিস থেকে এসছে। অ্যাক্রুয়াল বেসিস মানে হচ্ছে এবছরে যত টাকা রেভিনিউ ইনকাম করেছো তার সব খরচাই যে এবছর করেছো তার কোনো কথা নেই। কোনো খরচা হয়তো দেখা গেল যে এবছরের খরচা আমরা পরের বছর করব। যেমন কীরকম মনে করা যাক, মনে কর ওই মুরগি একজন কেউ কিনে নিয়ে গেছে, আর কিনে নিয়ে গিয়ে খেয়ে মরে গেছে। আইডিয়া না? তাহলে কী হয়ে গেল বলো? ব্যাটেড হয়ে গেল। আর বাকি কিছু লোক খেয়েছে, তারা পিকনিক পার্টি নিয়েছিল আমার কাছে মুরগি কিনে, তারা বলেছে দাঁড়াও এখনও টাকা কালেক্ট করতে পারিনি, এবছর দিতে পারবো কিনা জানি না। তাহলে ওই খরচারও কি খরচা নয় তোমার, রাইট কি না? তখন আমি বললাম শোনো, ব্যাড ডেট যে টাকাটা পেলাম না সেটাকে অ্যাডজাস্ট করো, আর যে টাকাটা পাবো না বলে মনে করছি এমন 10% অফ দি ডেটার্স যেটা প্রভিশন করে দাও, 10% প্রভিশন করো যে এটা ফর ব্যাড ডেট। তাহলে আমি কি করতে গেলাম এটাই যে টাকা ইনকাম করেছিলাম তার রেসপেক্টে অল এক্সপেন্সেস শুড বি ম্যাচড উইদিন দ্য ইয়ার। এই নয় যে এবছর এটা পরের বছরে করবে। ইনকামটা কোন বছরের? এবছরের ইনকাম, পাক্কা? তাই ওর সব খরচা কোন বছরের? এবছরের সেটা চার্জ হয়। এই সিম্পল পদ্ধতিটাকে বলা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? বলছে যে আরামসে বলছে দিস দ্য ম্যাচিং কনসেপ্ট দাস ইমপ্লাইজ দ্যাট অল রেভিনিউজ কি বললাম বলো? all revenues earned during the accounting year জোরে চলো whether received during that year or not আবার বলা হলো না ঠিকঠাক করে, আবার বলি। ম্যাচিং কনসেপ্ট thus implies that all revenues বলবি না, all revenues বলো, earned during an accounting year whether received during the year or not। তাহলে আমি মনে কর কাউকে ধারে বিক্রি করেছিলাম, তার ধারে বিক্রি করার জন্য এই টাকাটা এখনো পাইনি, বাট এটা রেভিনিউ। তেমনি ধারে বিক্রি করার পরে কেউ টাকাটা না দিতে পেয়ে করোনায় মরে গেল, তাহলে সেটা তো তোমার সেই রেভিনিউ লস। যারা দিতে পারে, মানে দেখা গেছে অভিজ্ঞতা থেকে 10% লোক এখনও টাকা দেয় না, তা সেটাও একটা রেভিনিউ লস। সেই রেভিনিউ লসটা যে দিতে পারে না বলছে সে কবে দেবে না? এবছরই দেবে না পরের বছর দেবে না? গত বছর খেয়েছে, এবছর দেবে না। এবছর খেয়েছে তো পরের বছর দেবে না। ওটা তো কনফার্ম নয় যে দেবে না, কিন্তু দেবে না বলে কনসেপ্ট যেটা করছো সেটা কোন বছরের জন্য? সেটা এবছরের ইনকাম, কিন্তু পরের বছর দেবে না। সেই পরের বছরের খরচাটাকেও তুমি এবছর চার্জ করো। দারুণ ভালো কনসেপশন এই প্রভিশনটাকে ম্যাচিং কনসেপ্টের মধ্যে ফেলা, রাইট? এমসিকিউতে বানাতে কোশ্চেন আসবে, অনেক ছোটো ছোটো কোশ্চেন দিয়ে বলবে এটা কোন কনসেপ্টের সঙ্গে কমপ্লাই করছে।
রাইট? আমরা সেটার উপরে আলাদা ভিডিও করব। তাহলে বললাম হোয়েদার রিসিভড অর নট, এই পর্যন্ত বলেছি। এর সঙ্গে তুমি বলছে অ্যান্ড অল কস্ট ইনকার্ড হোয়েদার পেড ডিউরিং দ্য ইয়ার অর নট should be taken into account while profit and loss is to be ascertained for that year. তাহলে পুরো লাইনটা আমি একবার পড়ে দিচ্ছি। এটা পড়ে আমরা ম্যাচিং কনসেপ্টের উপরে ভিডিওটা বন্ধ করে দেবো, ছোটো ছোটো করে ভিডিও করবো। The matching concept thus implies that all revenues earned during the accounting year, whether received during that year or not, and all cost incurred whether paid during the year or not should be taken into account while ascertaining profit or loss for that year. তাহলে কোন এক বছরের প্রফিট লস হিসেব করার সময় তুমি যেন সমস্ত রকম আয়ের সঙ্গে সমস্ত রকম ব্যয়কে তুমি অ্যাডজাস্ট করবে। দ্যাট ইজ কল্ড ম্যাচিং কনসেপ্ট। ক্লিয়ার? পজ কর, একদম পরিষ্কার লেগেছে এটা। ম্যাচিং কনসেপ্ট সম্পর্কে যদি কিছু আইডিয়া করা গেল, তাহলে আরেকটা কনসেপ্টের নাম হচ্ছে, প্লিজ কথা হবে না একটা, রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট। কী বললাম? তা রেভিনিউ রিকগনিশন মানে হচ্ছে যে আমি বিক্রি করলাম, তো বিক্রি করলে ওয়েদার দ্যাট ইনকাম ইজ অ্যাক্রুইং ডিউরিং দ্য ইয়ার, ওয়েদার মানে ক্যান আই টেল ইউ দ্যাট দিস ইনকাম ইজ দ্যান ইনকাম ফর দ্যাট ইয়ার, আমি ইনকামটাকে রিকগনাইজ করতে পারছি কি না? প্রশ্ন হচ্ছে একজন আম কিনে নিয়ে চলে গেল, টাকা দেয়নি, তাহলে কি সেটা রেভিনিউ হয়েছে? না, হয়নি। আমার কাছে জমি কিনে নিয়েছে, গাড়িটা মোটরসাইকেল কিনে নিয়েছে আমার, সে এখনও টাকা দেয়নি, তাহলে কি রেভিনিউ হলো কি হলো না? এরা বলছে যে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট রেভিনিউ শুড বি ব্রট ইনটু অ্যাকাউন্ট অনলি হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি রিয়ালাইজড। তাহলে রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট বা রেভিনিউ রিয়ালাইজেশন কনসেপ্ট, এর একটা নাম কী বললাম? তাহলে কী পড়ছি আমরা সেটা একবার বলে দেখি, তাহলে বোঝা যাবে। কী বললাম বল? রেভিনিউ মানে কি? আয়। রিকগনিশন, তুমি অ্যাকাউন্টিংয়ে কখন তুমি বলবে এটা রেভিনিউ আর্নড হয়েছে বলে? এই রিকগনিশনটা ডিপেন্ড করে রিয়ালাইজেশনের উপরে। তখন কেউ বলে এটার নাম হচ্ছে রেভিনিউ রিয়ালাইজেশন কনসেপ্ট। কী বললাম? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি রিয়ালাইজড আমরা এটাকে রেভিনিউ বলে মনে করবো, কিন্তু সবসময় তো সেটা করা যাবে না। এরা বলছে however it is not always easy to determine when revenue is realized. In determining profit, credit sales are taken into account. তাহলে তো ধারে বিক্রিকে ইনকামই বলবো না, ধারে তো অর্ধেক বিক্রি তো ধারেই হয়, বেশি বিক্রি ধারে হয়, তাহলে ধারে বিক্রিকে তুমি ইনকাম বলবে? আমরা বলবো যদি শুধু রিয়ালাইজেশনটাকেই মনে করি যে, তাহলে তো পড়া দরকারই লাগতো না। রেভিনিউ রিকগনিশন কনসেপ্টটা পড়তে হচ্ছে এই কারণে যে তুমি টাকা, নর্মালি লোকেরা কী বলতে পারে, হয় টাকা পেলে ইনকাম হলো, টাকা না পেলেও ইনকাম হলো। টাকা মনে কর আমার কাছে 10টা স্টুডেন্ট পড়ছে, তার মধ্যে 8জন টাকা দিয়েছে, 2জন টাকা এখনও দেয়নি। যে 2জন টাকা দেয়নি তারা কি এখান থেকে অ্যাকাউন্টেন্সি শেখেনি? তারা কি এখান থেকে পড়েনি? তারা কি সার্ভিস নেয়নি? ডিউ টু সাম রিজন এই মাসে টাকাটা তারা দিয়ে উঠতে পারেনি, নেক্সট 2 দিন পরে দেবে। তাহলে কি তুমি সেটাকে এবছর ইনকাম বলে ধরবে কি ধরবে না? তাহলেও ধরবো যদি ওটাকে অ্যাক্রুয়াল বেসিস চিন্তা করা হয়। ওকে, thus there arises the problem যে তুমি কোনটাকে তুমি ধরবে আর কোনটাকে তুমি ধরবে না। In principle, revenue can be recognized at the point of sale or when cash is collected or any intermediate point. সিস্টেমে বলছে যে তুমি মনে করতে পারো যে যখন তুমি বিক্রি করেছো তখনই রেভিনিউ পেয়ে গেছো বলে মনে করো, অথবা তুমি মনে করো যে তুমি যখন টাকা পাও তখনই। যেমন ধর আমি ডাক্তার, আমার চেম্বারে রুগী গেছে, ফিস দিয়েছে, ওষুধ নিয়ে গেছে, আমি ভিজিট নিয়েছি। এমন একজন গরিব মানুষ গিয়ে বললো, বা তার কাছে কোনো কারণে সেদিনকে টাকা ছিল না কিন্তু অসুস্থ হয়েছে, সে এসে আমাকে বললো যে আমি তাকে রুগীটাকে দেখলাম। তাহলে সেই রুগীটা দেখার যে ফিসটা হলো সেটা কি রেভিনিউ রিকগনাইজ হলো কি হলো না? কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না। যখন আমরা বলবো যে এটা অন ক্যাশ বেসিস চিন্তা করছি, যে টাকা পেলে তখন রেভিনিউ বলে মনে করবো, তারা বলবো নট। আবার যখন মনে করছি যে টাকা পাও না পাও, তুমি সার্ভিস দিয়েছো মানেই তোমার কাছে রেভিনিউ ইনকাম হয়েছে, তখন তাহলে রেভিনিউ রিকগনিশন বলতে গেলে তোমাকে এই দুটো কথা একসঙ্গে বলতে হবে। এরা বলছে যে তোমাকে, তার মানে বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ নো নিড টু ওয়েট আনটিল দ্য ক্যাশ ইজ রিসিভড। টাকা পাওয়া পর্যন্ত অপেক্ষা করো যে রেভিনিউ রিকগনাইজ হয়েছে, এমনটা কোনো শর্ত নেই, এমন কোনো যুক্তি নেই। ওকে, আর এখান থেকে বেশি কিছু বলার নেই, ব্যাপারটা এরকম আর কি। এই আলোচনায় তোমার কাছে চলবে পাক্কা। নেক্সট যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কোথায় আছে রে? দেখো, অ্যাকাউন্টিং প্রুডেন্স।
বন্ধ কর, এটা পজ কর। আনাদার কনসেপ্ট হচ্ছে প্রুডেন্স কনসেপ্ট। কি নাম বল? PRUDENC। এই প্রুডেন্স মানে হচ্ছে, প্রুডেন্সের আরেকটা নাম হচ্ছে কনজারভেটিজম। তোরা এই কনজারভেটিজম কতটা শুনেছিস? কতটা? কনজারভেটিজম মানে হচ্ছে আমি খুব কনজারভেটিজম VATISM। কনজারভেটিজম মানে হচ্ছে রক্ষণশীলতা। কি বলে বাংলায়? সে আবার কি শীলতা রে? হ্যাঁ, রক্ষণশীলতা মানে হচ্ছে, মনে কর আমি বললাম প্রত্যেককে এইরকম একটা পাঞ্জাবি আর পায়জামা পরে পড়তে আসতে হবে, এটা এখানকার রুল। মেয়েরা সবাই ওই ইয়ে পরে আসবে, মাথায় ঢেকে দিয়ে আসবে। তার মানে আমি রক্ষণশীল ব্যক্তি, আমি মনে করছি পার্টিকুলার এইরকমভাবেই মেনটেন করতে হবে। একে বলে প্রুডেন্স নর্ম বা রক্ষণশীলতা শক্তি। আরও সহজ করে বলি, মনে কর আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি যে বিজনেস করছেন কীরকম লাভটা হয়? মানে এই মোটামুটি কি বলবো, এই কমসে কম 5 লাখ টাকা লাভ হয়। তাহলে আমি অলওয়েজ কী মনে করছি বলো? কমসে কম যেন আমার লাভটা লোকের কাছে প্রকাশ করব। আসলে হয় 15 লাখ, রাইট? কিন্তু লোককে কি দেখানোর চেষ্টা করছি? মানে ভাই কি আর বলবো, কী বা আছে আমাদের, কতই বা টাকা পয়সা আছে। তাহলে কনজারভেটিজম মানে হচ্ছে রক্ষণশীল মানসিকতা, যেটাকে তুমি অনেকটা বেশি ডিসক্লোজ করো না, মানে ওভারস্টেট করো না। কি বললাম? ডিসক্লোজ বলবো না, ওভারস্টেট করবো না। তাহলে টু অ্যাভয়েড ওভারস্টেটিং ইজ নাথিং বাট কনজারভেটিজম অর প্রুডেন্স। প্রুডেন্স মানে হচ্ছে যে তুমি যেন ঠিক করে কথাবার্তা বলো, প্লিজ। বলছে দিস ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট হুইচ রিকোয়ার্স দ্য অ্যাসেটস অ্যান্ড প্রফিট should not be overstated and revenue never anticipated at the time when final accounts are prepared. পাক্কা? আবার বলে দিই, কখনোই যেন তুমি প্রফিট বা অ্যাসেটকে বাড়িয়ে বলবে না। প্রফিট বা অ্যাসেটকে তাহলে অ্যাসেটের মধ্যে ধরা যাক, আমি বলছি কী করে বাড়িয়ে বলে লোকে। মনে কর আমার একটা অ্যাসেট আছে, কোনো একটা অ্যাসেট আছে 10 লাখ টাকা, রাইট? এটাকে আমি এটাতেই রেখে দিচ্ছি। আরে বছর অ্যাসেটের ভ্যালু কমে যাবে কি না? না কমে না? যেটা কমে যায় তাকে কি বলে? ডেপ্রিসিয়েশন। কি বলে বলো? তাহলে নিশ্চয়ই আমি ডেপ্রিসিয়েশন করবো, এখানে কমাবো। ধরে যাক 2 লাখ টাকা কমিয়ে দিয়ে আমি কত দেখাবো এখন বলো? আমি 8 লাখ টাকা দেখাবো। আমি যদি কোনো কারণে এটাকে 9 লাখ টাকা দেখিয়ে রেখেছি, তাহলে বুঝবো যে আমি কনজারভেটিজমের মধ্যে তোমাকে লোককে দেখাতে চেষ্টা করছি। উইন্ডো ড্রেসিং বলে। কি বলে? উইন্ডো ড্রেসিং মানে হচ্ছে বাতায়ন সজ্জা বাংলায় বলে। উইন্ডো ড্রেসিং মানে হচ্ছে আমি ব্যালেন্স শিটকে বাড়িয়ে লোকের কাছে দেখানোর চেষ্টা করছি। এটা কনজারভেটিজমের লক্ষণ নয়। তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই তুমি এখান থেকে ওটা ইউজ করবে। বলছে যে রেভিনিউ ক্যান অনলি বি রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস হোয়েন দেয়ার ইজ রিজনেবল সার্টেনটি অ্যাবাউট ইটস রিয়ালাইজেশন। মনে কর আমরা যখন লাভ লোকসান বার করি না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তখন আমার কাছে ক্লোজিং স্টক বলে একটা জিনিস থাকে। এই ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করার নিয়ম হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ওয়াইজ যতটুকু মনে পড়ছে আমার, সেখানে বলা হচ্ছে যে মার্কেট প্রাইস অর কস্ট প্রাইস এর মধ্যে যেটা লো সেটাকে তুমি ভ্যালু করবে। আবার বলি, মনে কর বছরের প্রথম দিনে কেউ 1 লাখ টাকা স্টক কিনেছিল, পারচেস করেছিল, আর মনে কর এখান থেকে তার কাছে 20,000 টাকার জিনিস পড়ে আছে। এই 20,000 টাকার জিনিসটা আজকে যদি মার্কেটে বিক্রি করতে চাও, তাহলে মেবি এটা 30,000 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, হতে পারে। হ্যাঁ, অথবা এটার ভ্যালুটা কমে গিয়ে 15,000 টাকা হয়ে গেছে। পাক্কা তো? তাহলে তুমি এই ভ্যালুয়েশন ক্লোজিং স্টকে কত দেখাবে? 20 দেখাবে, না 15 দেখাবে, না 30 দেখাবে? এক কোশ্চেন হয়ে গেল। যদি কমে যায় তাহলে 15 দেখাবো, আর যদি বেড়ে যায় তো 20 দেখাবো। চিন্তা কর একবার, যদি কমে যায় তো কত দেখাবো? 15। তাহলে এইটার ভ্যালুয়েশনটা বেড়ে গিয়ে আজকে মেবি মার্কেট প্রাইসটা হয়ে গেছে, মার্কেট প্রাইস মেবি কত টাকা বললাম? 30,000 টাকা হতে পারে। অর কি হতে পারে? মার্কেট প্রাইস বারে বা। তাহলে আমি এর ভ্যালুয়েশন যখন বানাবো, যখন আমি ব্যালেন্স শিট বানাবো, যখন আমি ক্লোজিং স্টকের জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাবো, তখন আমি ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন কত নেবো? কোশ্চেন হলো, আমি বলছি এর মধ্যে যেটা কম সেটা। আমার কস্ট প্রাইস কত বলো? কস্ট প্রাইস হচ্ছে কত বললাম? কস্ট প্রাইস 20,000 টাকা। মার্কেট প্রাইস কত হলো? 30 হতে পারে বা 15। যদি 30 হতো তাহলে এর মধ্যে কম কোনটা? কস্ট প্রাইস। এখানে 20,000 টাকা হতো, রাইট তো? আবার যদি মনে কর মার্কেট প্রাইস হতো 15,000 টাকা, আর আমি কিনা অনেক দিন আগে কিনে রেখেছিলাম বেশি দাম দিয়ে, তাহলে এখানে সিপি কত আছে?
20,000 টাকা, এর মধ্যে কম কোনটা? তাহলে যেটা কম সেটাতে ভ্যালুয়েশন করলে কেন? কারণ হচ্ছে স্টকের ভ্যালু যদি বেশি করে দেখাই তাহলে লাভ বেশি হবে না? মনে করো একটা দোকানে প্রচুর মাল পড়ে আছে গোডাউনে, আর সে বলছে ভাই আমি এটা যে 20 লাখ টাকা 20,000 টাকা দিয়ে কিনেছিলাম সেটা আজকে দাম 42,000 টাকা, তাহলে এইখানে 22,000 টাকা তার বেশি হয়ে গেল তো দাম, এই 22,000 টাকার টাকা যে লাভ দেখাবে তো, তাহলে প্রফিটটা কী হয়ে গেল? ওভার স্টেটেড। কী বললাম? প্রফিটটা এখন আমার কাছে ওভার স্টেটেড হয়ে গেল। তাই তুমি কখনোই ভাবে বাড়তি প্রফিট তুমি লোককে দেখানোর চেষ্টা করবে না। এটা অ্যাকাউন্টিং প্রিন্সিপালসের মধ্যে বেসিক একখানা প্রিন্সিপালস। any anticipation that a debt may not be realized or specific amount is set aside from profit as a provision for doubtful debt, সেটা ওই জন্যই করা হয়। মনে কর একটা অ্যান্টিসিপেশন করলাম যে যারা ধারে কিনে নিয়ে গেছিলো জিনিসপত্র তাদের মধ্যে আমি একটু আগে বলেছি তাদের মধ্যে 10% টাকা দেবে না। কত পার্সেন্ট টাকা দেবে না মনে করলাম? তাহলে সেই 10% টাকাটা তুমি প্রফিট থেকে কমিয়ে দেবে। এই যে প্রিন্সিপালসগুলো কি ইউজ করছি যে যেন আমি কোনোভাবে আমার ইনকামটাকে বাড়তি না দেখাই। মনে করো আমি প্রচুর টাকা বিক্রি করেছি, যাকে পেরেছি তাকে বিক্রি করেছি। একজনের নাম ছিল চোরচন্দ্র ঘোষ। হ্যাঁ, আমি স্বর্ণ ঘোষকে দেখে মনে পড়লো যে এই নামটা যেখানে ঘোষই দিই, তাহলে চোরচন্দ্র ঘোষকে বিক্রি করেছিস। আরেকটা ছিল ডাকাত রাম, তাকে বিক্রি করেছিস। ছ্যাচোরকে বিক্রি করেছিস, যাকে তাকে বিক্রি করে দিচ্ছিস। পেয়েছিস না পাচ্ছিস না বিক্রি করেছিস, টাকা দিল না দিল, কারণ তোকে তো বলেছে বিক্রি দেখাতে হবে। তার মধ্যে কী হবে বলো? এই ইনকামটাকে কি আমি ইনকাম বলে দেখাতে চেষ্টা করবো? কারণ যারা ভদ্রলোক টাকা দিল, আর যারা দিল না তারা 20% 30% টাকা মেরে দেবে। তাহলে তুমি কি সেই টাকাটাকে তুমি তোমার ইনকাম থেকে লেস প্রভিশন বলে দেখাবে না? লেস প্রভিশন করবে যে ভাই আমার 10% টাকা নিশ্চয়ই আমার, এই যে আমি ইনকামকে কমিয়ে দিলাম, ডেটাসকে কমিয়ে, মানে একটা খরচাকে কমিয়ে দিলাম, সেলসকে না একটা খরচাকে কমিয়ে দিলাম, একটা খরচা বাড়িয়ে দিয়ে আমি আমার প্রফিটকে কমিয়ে দিলাম। এটাকে বলা হয় প্রুডেন্স নর্মস বা কনজারভেটিজম নর্মস। ক্লিয়ার? একদম ক্লিয়ার না? ক্লিয়ার নয় এখনও বলো। আর কি পয়েন্ট আছে এখানে বলার মতো? বন্ধ কর, ওই বারবার বন্ধ করতে বলছে।